সুপ্রিয় দর্শক, স্বাগত পূর্বাচল নিবেদিত যোগসূত্রে। আপনাদের সাথে আছি আমি ইকবাল করিম নিশান। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের বাম রাজনীতি নিয়ে। আমাদের আলোচক প্যানেলে আছেন সিপিবির সেক্রেটারি রুহিন হোসেন প্রিন্স, আছেন আমাদের সাথে রাজনীতি বিশ্লেষক সুভাষ সিংহ রায়। আপনাদের দুজনকে স্বাগত। আমরা আলোচনাটা শুরু করি প্রিন্স বা আপনাকে দিয়ে, যে শুরুতে যে বিষয়টা আসলে বাংলাদেশের বাম রাজনীতির হাল হকিকতটা কি। ধন্যবাদ আপনাকে। আমি ধন্যবাদ জানাই অন্যতম আলোচক সুভাষ সিংহ রায়কে এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আসলে বাম রাজনীতির হাল হাকিকত যদি বলতে হয়, এখন এটা আমি ঠিক যে মুহূর্তে কথা বলছি প্রথমে বিবেচনা রাখতে হবে যে এই সময়ে কথাটা বলছি, সুতরাং আজকের হিসাবটা রাখতে হবে যে এই সময়ের কথা। 2 নম্বর হচ্ছে সময়ের বিবেচনায় হয়তো খুব বেশি বিস্তৃত ব্যাখ্যা করা সুযোগ থাকবে না, এই জন্যে আমি সাধারণ একটা ফ্রেমওয়ার্কটা বলতে পারি। প্রথম কথা, যদি বাম রাজনীতির হিসাবটা কি সেই হিসাবটা করি, আমি এবার একটু ফিরে যাই আমাদের একেবারে তরুণ বয়সের দিকে। যখন রাজনীতি করতে এসেছি তখন বাম রাজনীতির একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে, যারা সমাজটার পরিবর্তন চায়। এবং ছাত্র আন্দোলনের সময় একটা অন্যতম স্লোগান ছিল, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। তার মানে বাম রাজনীতির একটা বড় ভিত্তি হচ্ছে যে প্রচলিত যে সমাজ, এই সমাজ ব্যবস্থাটা মানুষের মুক্তি, মানুষ মানে সকল মানুষের, এবং সকল মানুষের মধ্যে আমরা বিবেচনাটা এইভাবে করি, সবচেয়ে নিচেই যিনি পড়ে আছেন তার যদি মুক্তি অর্জন করা যায় তাহলে পুরো মানব জাতি, মানব সভ্যতার উন্নতিটা ঘটবে। তো সেই জন্যে সমাজ পরিবর্তনের কাজটাই প্রধান। তাহলে সেই সমাজ পরিবর্তনের কাজের কথা বলে যারা বাম রাজনীতি করে বা যে বাম দলগুলো আছে তাদের হাল হাকিকতই বোধহয় আলোচনার বিষয় আপনি করতে চেয়েছেন, এবং আমি সেটাকেই 2-4 কথায় বলতে চাই। বাংলাদেশের আপনি যদি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান, আমি অত বিস্তারিত যাচ্ছি না, এই দিকে যদি এসে দেখি তাহলে আপনি দেখবেন যে এই উপমহাদেশে প্রথমত সেই ব্রিটিশ আমলের বিভিন্ন সময়ে এই যে আমি মানুষের মুক্তির কথাটা বললাম, এই সাধারণ মানুষ তাদের নিজস্ব স্বার্থে নানা ধরনের সংগ্রাম গড়ে তুলেছে। সেই সংগ্রাম প্রধানত শ্রমজীবী মানুষ, তাদের সেই সংগ্রাম অনেক সময় কিন্তু একটা ধর্মীয় আবরণটাও পেয়েছে, কিন্তু লক্ষ্যটা ছিল ওই সাধারণ মানুষ। এবং এই লক্ষ্যকে আপনার একটু সূত্রবদ্ধ করে, বিশেষ করে সোভিয়েত বিপ্লব, রুশ বিপ্লবের পরে 1920 সালে এই উপমহাদেশের কিছু ব্যক্তিবর্গ তারা কিন্তু তাশকান্দে যান এবং সেখানে যেই প্রথম কমিউনিস্ট পার্টির গঠন করেন। পরবর্তীতে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় একেবারেই ভারত উপমহাদেশের এই কমিউনিস্ট পার্টি, মানে এই যে সাধারণ মানুষের মুক্তি আন্দোলনের, যেটা আমি সমাজ পরিবর্তনের কথা বললাম, তারা বিভিন্ন জায়গায় গড়ে ওঠে নিজের মতো করে। কেউ কেউ এই সময় যদি বলেন একটু সন্ত্রাসী আন্দোলন, নানা ধরনের বিষয় ছিল, সে অত বিস্তারিত যাচ্ছি না। পরবর্তীতে এগুলোকে সূত্রবদ্ধ করে 1925 সালেই এই ভারতবর্ষে এই বামপন্থী কমিউনিস্ট আন্দোলনের সূত্রপাত ঘটে। এবার আমি টেনে নিয়ে আসি বাংলাদেশে আজকে যখন আমরা দাঁড়িয়ে আছি, এর ধারাবাহিকতায় নানা সময় যে কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলন গড়ে উঠেছিল, 60-এর দশকের বিভক্তি, তারপরে দেখবেন কমিউনিস্ট পার্টি, এটা একটা ধারায় আছে। ওই অর্থে 93-তে এক অংশ চলে যাওয়া ছাড়া আর বিভক্তি ঘটে নাই, যেটার প্রতিনিধিত্ব আমি আজকে করছি। আর বাকিগুলো এইখানে নানা ধরনের সীমাবদ্ধতা সহ অনেক টুকরো টুকরো নানা ঘটনায় ঘটেছে। এবং আজকে খুবই দুঃখের সাথেই আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি, ঠিক যে সময় আমি কথাটা বলছি, এই যে বাজ রাজনীতির যদি এই ঐক্যতানটা থাকতো, তাহলে যে সমাজ পরিবর্তনের সংগ্রামটা আমরা করি, কারণ এখনও পর্যন্ত কিন্তু নানা দুর্বলতা সত্ত্বেও মানুষ বাম রাজনীতির প্রতি তারা মনে করে যে না, মানুষগুলো ভালো, তারা ভালো কিছু চায়। তা আমরা যদি ঐক্যতানটা ঠিকমতো রাখতে পারতাম, তাহলে বাংলাদেশ নামক এই দেশটির সমাজ যেখানে দাঁড়িয়েছে, আমি কোথায় দাঁড়িয়েছে সুযোগ থাকলে পরে বলবো, এইটাকে অগ্রগতির দিকে নিতে পারতাম। কিন্তু আমরা দেখছি এই বাম রাজনীতির এক অংশ তারা আর নিজের এই যে ধারাবাহিকতা আমরা এই জায়গাটা আপনার কাছে আবার ফিরবো যে কেন আপনারা ঐক্যবদ্ধ থাকতে পারছেন না, মানে বিশেষ করে বাম রাজনীতিবিদদের কেন ঐক্যবদ্ধ থাকতে পারছেন না, যে বিষয়টা আপনি এখন আলোচনায় আনলেন। আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনবো। তার আগে আমরা সুভাষ দা আপনার কাছ থেকে একটু শুনি যে বাম রাজনীতি আসলে বাংলাদেশে কতটা সঠিক পথে হাঁটছে। একেবারে শুরুতেই আপনি কঠিন প্রশ্ন করে ফেলেছেন, আর এরকম একটা প্রশ্নের উত্তর দেওয়ার মতন যোগ্য ব্যক্তি আমি কিনা সেটাও আমার নিজের কাছে প্রশ্ন রেখে গেলাম। এই ভারতীয় উপমহাদেশে প্রায় 99 বছর ধরে কমিউনিস্ট পার্টির আন্দোলন চলছে।
আমি আন্দোলনই বলবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আমার ছোটবেলায় যশোর শহরে আমি যাদেরকে দেখতাম খুব ছোটবেলায়, সমাজে যাদের পরিচয় ছিল ভালো মানুষ হিসেবে, যারা খুব ভালো শিক্ষক ছিলেন এবং সমাজে সুশীল ব্যক্তি হিসেবে পরিচিত, এখনকার সুশীল সমাজের কথা বলছি না, তাদের অধিকাংশই হয় কমিউনিস্ট পার্টি করতেন, নাই ন্যাপ করতেন, যেটা মুজাফফর ন্যাপ, ভাসানী ন্যাপ নয়, অথবা আওয়ামী লীগের একেবারে তৃণমূল পর্যায়ের নেতা ছিলেন। আমি যশোর শহরে যাকে দেখেছি অ্যাডভোকেট রওশন আলী, তিনি আজীবন তিনি জনপ্রতিনিধি হয়েছেন এবং তাদেরকে যখন দেখে দেখে বড় হয়েছি তখন আমার উপলব্ধিতে এসেছে এই আন্দোলনের সাথে যারা যুক্ত থাকেন কিংবা এই দল যারা করেন তারা সমাজের একটা বিশিষ্ট অংশ এবং তারা সমাজ নিয়ে ভাবনা চিন্তা করেন। এই হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান আছে, নীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। আপনি খেয়াল করে দেখবেন এদের ভাবনা চিন্তা ছিল যে তাদের ঘরটা খুব ছোট কিন্তু আকাশটা খুব বড়, এবং তাদের দল, তাদের চেতনা, তাদের মানুষ এবং তাদের চিন্তা ভাবনা অনেক বড়, আকাশটা তো বড়। কিন্তু আজকের বাস্তবতায় এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যে এখন চিন্তা ভাবনা করার সময় এসেছে, উপলব্ধি করবার সুযোগ এসেছে বা প্রয়োজন হয়েছে যে আসলে বাম রাজনীতি বাংলাদেশে কি সঠিক পথে গোড়ার থেকে কি এগিয়েছে। তা না হলে আমি অবাক বিস্ময়ে দেখতাম যে আমরা তখন তো ছোট ছিলাম, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যারা সমাজতন্ত্রের কথা বলতেন তাদের অধিকাংশ কিন্তু বদলে গেলেন। এবং আমি কমিউনিস্ট পার্টি এবং ন্যাপের, বিশেষ করে মুজাফফর ন্যাপের কথাই বলছি, তারা হঠাৎ করে দিন দিন বদলে যাওয়া শুরু করলেন। আপনি দেখেন সোভিয়েত ইউনিয়নে গ্লাসnost পেস্ট্রাইকা হলো এবং তার সাথে সাথেই এই বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অফিসে দেওয়াল উঠে গেল। এটা আমাকে খুব মর্মাহত করেছে এবং সত্যি সত্যি যেটা বলে আমি মনে করি, বিশ্বাস করি যে গণতান্ত্রিক রাজনীতির কাঠামোতে লড়াইয়ে যদি প্রকৃত বামদের একটা শক্ত ভিত্তি থাকতো তাহলে বাংলাদেশের রাজনীতি আরো গুণমানে সমৃদ্ধ হতো। সেই জায়গাটা তো হবার নয়। আর একটি দুর্বলতা সেখানেই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এই মাটিতে লড়াই সংগ্রামের জায়গা তৈরি করেছেন, বিশেষ করে 6 দফা কেন্দ্রিক যে আন্দোলন, সেই আন্দোলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একটা বড় অংশ কিন্তু তাকে সমর্থন করেছে। কিন্তু যারা বাম বলে নিজেদেরকে পরিচয় দিত কিংবা তারা এখনও পরিচয় দেয় তাদের পরবর্তী খণ্ডিত অংশ, এই অংশগুলো প্রায় কিন্তু তারা নিজেদের মধ্যে বিভাজন তৈরি করেছে এবং করতে যে স্বৈরাচার কিংবা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে সমৃদ্ধ করেছে। কিন্তু দুর্বলতার জায়গাটা এটাই, বঙ্গবন্ধু দেশে ফিরে আসবার পরে যখন রাজনীতির দেশ নির্মাণের জায়গা শুরু হলো তখন কমরেড মনি সিং এবং মুজাফফর আহমেদ তারা সিদ্ধান্ত নিয়ে ফেললো যে বঙ্গবন্ধু সরকারের সাথে থাকতে হবে, কারণে অকারণে তাদের পক্ষে অবস্থান নিতে হবে। নিতে যে তাদের নিজস্ব অস্তিত্ব হারিয়ে ফেলত এবং যে কারণে আজকে প্রতিক্রিয়াশীল যে গোষ্ঠীটা, যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আড়ালে, যারা একসময়ের মুসলিম লীগ ঘরানার রাজনীতির ব্যক্তি ছিলেন, তাদের সন্তানরা সবাই কিন্তু বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আড়ালে মোড়কে তারা কিন্তু নিজেদেরকে জাগিয়ে তুলে একটা শক্ত ভিত্তি দাঁড় করিয়ে ফেললো ওই জায়গাতেই। এটা কিন্তু ওই দুর্বলতার কারণে। আমি তো এখনো মনে করি যে কমরেড মনি সিং এবং মুজাফফর আহমেদ জীবনে বহু ত্যাগ স্বীকার করেছেন এবং তাদের লড়াই ভুলবার নয়। কিন্তু তারা যদি এই ভুল সিদ্ধান্ত না নিতেন, জানি না আমার ভুল বড়টা ঠিক হচ্ছে কিনা, তারা যদি এই সিদ্ধান্ত না নিতেন বাংলাদেশের রাজনীতির জায়গাটা শক্ত একটা ভিত্তির উপর দাঁড়িয়ে। এই জায়গাটা আপনার কাছে ফিরবো আমরা একটা আবার যাচ্ছি প্রিন্সের কাছে। প্রিন্স, আপনি যেখানে শেষ করলেন আগের বক্তব্যে যে আসলে বিভক্তি, এই যে এবং সুভাষ দাও বললেন যে ভুল ছিল অনেক, যে এই বিভক্তিটা আসলে কেন, মানে এবং লক্ষ্য তো একটাই, তাহলে বিভক্তিটা হচ্ছে কেন বারবার?
আচ্ছা, আমি এখন 3টা পয়েন্ট বলি। প্রথমে যেখানে আমি শেষ করেছিলাম সেইটা দিয়ে 2 নম্বর বিভক্তির একটা ছোট্ট জিনিস, আর পরে সুভাষদা অনেক কথা বলেছেন, তার একটা জায়গায় একটু রেসপন্স এই পর্বে করি, পরে একটু হয়তো চিন্তা করা যাবে। প্রথম কথা আমি যেটা বলছিলাম যে ঠিক বাংলাদেশে আজকে যখন দেখছি তখন আমি আমার কথার ধারাবাহিকতায় আসি যে বাংলাদেশের বাম রাজনীতির নামে বিভিন্ন দলগুলো আপনারা দেখবেন যে কেউ মানে যেহেতু সমাজটা পরিবর্তন চাই, তাহলে তো আপনি তাদেরকেই শাসন ক্ষমতা আসতে হবে। কোনো শাসক গোষ্ঠীর সাথে মিলেমিশে কিছু করতে চাইলে তো সেটা ভুল পথই হবে নিঃসন্দেহে। হ্যাঁ, একটু পরে আমি আসি সুভাষদারের কথায় পরে আসছি। তো এখন আমরা দেখলাম যে নানা সময় এক গ্রুপ ক্ষমতাসীন বাংলাদেশের যে দ্বিদলীয় ধারা, এক গ্রুপ একটা আওয়ামী ধারায় সমবেত হলো, আর পরে এক গ্রুপ এসে বিএনপি ধারার সাথেও সমবেত হলো। এর বাইরে কিন্তু এখনও আমরা একটা নীতিনিষ্ঠ অবস্থান রেখে চলার চেষ্টা করছি। এই হচ্ছে এখনকার ছোট পরিস্থিতি যদি বলি। তাতে এতে মানুষের মনে তো নিশ্চয়ই অনেক প্রশ্ন দানা বেঁধে যায়। আচ্ছা, শেষ করলাম। দ্বিতীয়ত এক কথায় একটু উত্তর দিই। আমরা যেটা বুঝি, উত্তর দেওয়াটা শব্দটা আমি কারেক্ট মনে করি না, এই জন্য এই শব্দটা আমি বলছি না। আমি যেটা বলতে চাই সেটা হয় কি, ধরেন আমাদের সমাজ বাস্তবতা বা এক একজন যখন এই যে বাম আন্দোলনে আমরা আসি, আমরা ছোটোবেলাতে শিখে আসছি যেটা হচ্ছে প্রতি মুহূর্তে নিজেকে কমিউনিস্ট বা বামপন্থী যেমন যতটুক আসি সেটা থাকতে এবং প্রতি মুহূর্তে থাকার জন্য প্রচেষ্টা নিতে হয়। কারণ আমাদের সমাজ ব্যবস্থাটা, পুঁজিবাদী কাঠামো আমাদেরকে লোভ আর ভয়ের উপরে এমনভাবে দাঁড় করায় যে প্রতি মুহূর্তে কিন্তু টানাপোড়েন থাকে। এই টানাপোড়েনের মধ্যে নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখে থাকাটা একটা গুরুত্বপূর্ণ কাজ। সেই কাজটা হয়তো এই সমাজ বাস্তবতায় করতে পারছে না। আমি হয়তো শব্দ বলছি কারণ আমি সবটার প্রমূল্যায়ন করছি না, অথবা ধরেন অনেকেই যেভাবে আমরা আসছি আমাদের ফাউন্ডেশনটা ফান্ডামেন্টালটা ঠিক ছিল কি না, বুঝটা ঠিক ছিল কি না, নাকি এটা বুঝ ছিল একটা বিশ্বাসের জায়গা থেকে যুক্তির জায়গায় ছিল কি না, সেটি একটা বড় প্রশ্ন বলে আমার কাছে মনে হয়। এবার তৃতীয়বার রেসপন্স করি। হ্যাঁ, এটা ঠিক। সুভাষদা তার আলোচনায় যেখানে শুরু করেছেন, হয়তো আমি যদি ভেবে থাকি, বুঝে থাকি যে উন্নয়নের প্রত্যাশার জায়গা থেকে সরাসরি আলোচনায় এসে কমিউনিস্ট পার্টি ন্যাপের কথা বলেছেন। উনি কারেক্ট বলেছেন, এ নিয়ে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এবং এটাও তো ঠিক যে যেটা 6 দফা নিয়ে কথা হলো, মুক্তিযুদ্ধের আগে এটা একটা হয় কেন তাও বলি যে এইখানে কত অ্যানালিসিসের প্রবলেম হয় লেফটদের। আমি প্রবলেম শব্দটা আমার বুঝের থেকে বলছি। একটা জাতীয় আন্দোলন আর আন্তর্জাতিক আন্দোলন, বুঝছেন, এইখানে কোনটা এটার জাতীয় আন্দোলন, তার অভিঘাত কী হবে, এই ধরনের অনেক সময় বিশ্লেষণের কারণেই অনেকে চলে যায়। যেমন মুক্তিযুদ্ধের আগে আমরা মনে করেছিলাম যে আমাদের পার্টি যে আমাদের এ ধরনের জাতীয় আন্দোলন গড়ে তুলে এবং চ্যাম্পিয়ন হয়ে বিজয়ী লাভ করা ছাড়া আমরা মানুষের মুক্তি সংগ্রাম অগ্রসর হতে পারবো না। যার জন্য ওই সময় 6 দফাকে আমরা বলেছিলাম এটাকে আমরা সাপোর্ট করি, তবে এটা অসম্পূর্ণ, এর সাথে 11 দফাকে যোগ করতে হবে। পরে কিন্তু সেটা হলো 6 দফার 11 সম্পর্ক। আর কোনো বামপন্থীরা তার এটাকে নাকচ করে দিয়ে বললেন এটা হচ্ছে সিআইএ দলিল, আলটিমেটলি অন্য জায়গায়, সেটা কিন্তু কমিউনিস্ট পার্টি মোটেই না। তা হয় তার একটা জাস্ট বললাম এইরকম কতগুলো কারণে, এটাই। হ্যাঁ, আর এই পয়েন্টে আমি খুবই বলি আমাদের পার্টি, বিশেষ করে যদি এইখানে আমি এই পয়েন্টে বলি যে আমাদের পার্টির এটা নিশ্চয়ই আশা করি যে যারা আপনারা খবর রাখেন, আমরা চেষ্টা করি যে আমরা আমাদের চলার পথে কোনো সুবিধাবাদী অবস্থান নিয়েছি, শাসক গোষ্ঠীর কাছে সুবিধা নেওয়ার জন্যে আমরা একটা পদক্ষেপ নিয়েছি। আমার ধারণা আমাদের শত্রুও সেটা বলতে পারবে না। কিন্তু হ্যাঁ, নিশ্চয়ই আমাদের পদক্ষেপ অনেক ভুল ছিল এবং সেটা আমরা কিন্তু প্রতিটি কংগ্রেস মানে জাতীয় সম্মেলনে মূল্যায়ন করেছি। তার মধ্যে একটা আলোচনা যেটা আসছে সেটাও আমি বলি, আমাদের পার্টির 3rd কংগ্রেস 1980 সালে যেটা অনুষ্ঠিত হয় সেই ডকুমেন্ট আছে, এটা ওপেন ডকুমেন্ট, সেইখানে পরিষ্কার আমরা বলেছি, তার আগেও কেন্দ্রীয় কমিটিতে বলা ছিল যে মুক্তিযুদ্ধের পর আমরা শাসক গোষ্ঠীর সাথে যেভাবে ঐক্য, আমরা কিন্তু লেখাটা ঠিক ছিল, ঐক্য এবং সংগ্রাম, মানে ভালো কাজে তাকে আমরা সমর্থন করব, কিন্তু যেটা স্বার্থবিরোধী তার বিরুদ্ধে সংগ্রাম করে একটা অল্টারনেট শক্তি হিসাবে গড়ে তুলব। কিন্তু ওই সময় হয়েছে কি, কতগুলো জুজুর ভয় আমাদেরকে কুরে খেয়েছে। সেই জুজুর ভয় একটা যে স্বাধীনতার পরে যে দেশটা স্বাধীন করলাম আমাদের বিরুদ্ধে শক্তি ছিল, রাজাকাররা যেমন ছিল, আল্টার লেফটরাও ছিল, বিদেশি সাম্রাজ্যবাদ ছিল এবং আরও অপশক্তি ছিল। আপনারা জানেন যে 75-এর 15 আগস্ট পরে কারা কারা সমর্থন দিছিল। কিন্তু আমি শব্দটা জুজুর ভয় বলছি। কমিউনিস্টদের এই জুজুর ভয় থাকার প্রয়োজন ছিল না, বরঞ্চ সরকারের যে দুর্বলতা তার বিরুদ্ধে কঠোরভাবে সংগ্রাম করেই তাদের অল্টারনেট শক্তি হওয়ার কথা ছিল। তাহলে আজকে তথাকথিত বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে এগুলো তো প্রমাণিত হয়েছে। আসলে ওই যে আমরা খুব ছোটোবেলায় মানে ছাত্র আন্দোলনে বলতাম দুধকে দেওয়া সাদা দুধ বলতে হয় না, তা দুধকে যে সাদা দুধ বলে বুঝতে হবে ডাল মে কুচ কালা হয়। তাই সেই ধরনের ঘটনা বলি, তারাই কিন্তু তথাকথিত একটা বিপ্লবী তকমা নিয়ে সামনে চলে আসছে এবং পেছনে পড়ে গেছি। তো এই রকমের অনেকগুলো ঘটনা বাংলাদেশে আছে। যদি সেই জায়গাগুলো
আমরা ওই সময় ঠিকঠাক করতে পারতাম, তাহলে তো হিস্ট্রি অন্য জায়গায় হতো। কিন্তু আমার এই পয়েন্টে এই জায়গায় শেষ কথা হচ্ছে, আমাদের পার্টি আমরা এইটা অনেকদিন ধরে শিক্ষা নিয়ে অতীতের এই ত্রুটি যাতে আর আমরা না করি, তার জন্য আমাদের নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখেই আমরা বাম আন্দোলন পুরো সমাজকে পরিবর্তন করা, এবং তার জন্য অবশ্যই অল্টারনেট শক্তি বিল্ড আপ করা, কি আমরা ক্ষমতায় গেলে কি করব, এবং আমরা ক্ষমতা অধিষ্ঠ জায়গায় যেতে চাই, সেই কাজটা কিন্তু করার পথে এখন আমরা আগানোর কাজটা অনেক দিন ধরেই করে চলেছি। সময় বলে দেবে আমরা এখানে কি করতে পারলাম না পারলাম। কতদূর যাবে। সুভাষ দা, আপনার কাছে ফিরছিলাম, আপনি যেখানে শেষ করলেন যে আসলে বাম রাজনীতি বাংলাদেশে যদি আমরা দেখি যে আমাদের একদম বিভক্তি, লেনিনবাদ, মার্ক্সবাদ, রুশ এবং চীন, নানান, এবং নিজেদের মধ্যে অনেক বিভেদ, তাত্ত্বিক দিক থেকেও বিভেদ এবং তত্ত্ব বিভেদ, মানে এইসবের কারণে কি আপনি মনে করেন যে বাম রাজনীতি হয়তো তার মানে যেটা সাফল্য পাওয়ার কথা ছিল বা যে লক্ষ্যে পৌঁছার কথা ছিল ওই লক্ষ্যে পৌঁছাতে পারেনি? কমরেড রুহিনেশন প্রিন্স একটি কথা আমি গুরুত্বের সাথে নিচ্ছি এবং একটু হালকা করেই বলি। ডালমে কুছ কালা হে যে বলছেন, আমি তো বলে করি কোনো কোনো প্রেক্ষাপটে এটা ডালমে বহুত কালা হে। কেননা এই বহুত কালা কারণটা হচ্ছে, আপনি দেখবেন এখানে নানান ধরনের লাভের লোভ কিন্তু পেয়ে বসেছিল এবং সেটা কিন্তু ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে বঙ্গবন্ধু সরকারের সময় নানান রকম অসঙ্গতির জায়গা কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে বাম রাজনীতির নামক অবামের একটি তকমা আমরা সবসময় দেখেছি এবং তাদের খেয়াল করে দেখবেন আজকের যে যুদ্ধ অপরাধী দল, সেই দলের মূল যে দুইজন নেতা, তারা কিন্তু ৭৩, ৭৪, ৭৫ কিন্তু ওই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ছাত্র সংগঠনের নেতা ছিলেন। তার মানে কি ডালমে বহুত কালা হয়, এবং সেই ধারাবাহিকতা কিন্তু এখনো চলছে। আল্ট্রা লেফট কেন বলা হয়? মাননীয় প্রধানমন্ত্রী একবার তো বলেছিলেন খুব গুরুত্বপূর্ণ একটি কথা, যে হাসতে হাসতে বলেছিলেন যে আওয়ামী লীগ কমিউনিস্ট পাকলে হয় আওয়ামী লীগ, আর পোষলে হয় ফান্ডামেন্টালিস্ট। এবং এই অর্থ তিনি বলেছিলেন যে বাংলাদেশের মানুষের যে চেতনা, সেই চেতনার যে ভূমিটি, সেই ভূমিতে কে কতটা অবদান রাখতে পারছি, এবং এ থেকে নানান রকম হিংসার জায়গা কিন্তু তৈরি হয়েছে। কেন অর্থে বলবো? আবুল হাসেমের ছেলে তিনি যখন সমাজতন্ত্রের কথা বলেন, তখন তার মধ্যে কিন্তু একটা হিংসার জায়গা তৈরি থাকে। বদরুদ্দিন মোহাম্মদ সাহেবের মধ্যে এই ধারণা আসতেই পারে যে শেখ মুজিবুর রহমান তো আমার বাবার ছাত্র ছিলেন, রাজনৈতিক শিষ্য ছিলেন, সে যদি এত বড় বিশাল পরিধি বিস্তৃত হয়, যার নামে বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের পতাকা তার নামের সাথে দুলতে থাকে, তখন আমি বা কম কিসে? ওই জায়গার থেকে কিন্তু তার প্রতিক্রিয়ার জায়গা তৈরি হয়। আপনি দেখবেন বঙ্গবন্ধুর শিক্ষক ছিলেন বেকার হোস্টেলে সাইদুর রহমান। তা সাইদুর রহমানের ছেলে শফিক রহমান সাহেব বেশ জ্ঞানী গুণী মানুষ, লেখাপড়া জানেন এবং আন্তর্জাতিক বিশ্বের সাথে তার তাল মিলিয়ে তিনি চলতে পেরেছেন। কিন্তু তার মনের মধ্যে কাজ করেছে যে শেখ হাসিনা তো শেখ মুজিবের মেয়ে, আর শেখ মুজিব তো আমার বাবার ছাত্র ছিল। এগুলো করেছেন। এবং আপনি দেখবেন একজন বিশিষ্ট সম্পাদক, সে আমার কথায় কথায় একদিন বলেই ফেলেছে, আমার বাবা যখন হোল পাকিস্তানের মন্ত্রী, তখন শেখ মুজিবুর রহমান শুধুমাত্র পূর্ব পাকিস্তানের মন্ত্রী। অতএব শেখ মুজিবের মেয়ে হিসেবে শেখ হাসিনার যদি এত অবস্থান থাকতে পারে, আমি বা কম কিসে? তখন আমি বলেছিলাম, হ্যাঁ, আপনি আপনার ভিতরের কথাগুলো ঠিকই উগলে দিয়েছেন। তা আমাদের এখানে অনেকগুলো সংকটের জায়গা তৈরি হয়েছে। আমি বাম বলতে বোঝাই এখনো পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং ন্যাপের তখন অনেক রকম ধারা তৈরি হয়েছে এবং ন্যাপের সে রাজনীতি আস্তে আস্তে ছোট হতে অনেক ছোট হয়ে গেছে। কিন্তু ওই ধারাটা যদি বজায় রাখতে পারতেন এবং সক্রিয়ত রাখতে পারতেন, এবং দুঃখের সাথে বলতে হয় হঠাৎ করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সেই ভয়ঙ্কর সময়তে, একটা ভয়ঙ্কর সময় গিয়েছে, প্রচুর কমিউনিস্ট নেতা গ্রেপ্তার হয়েছেন এবং তাদের গুম করা হয়েছে অনেক। আমি অনেকগুলো লোকের নামও বলতে পারি, এবং জেলখানায় তাদেরকে কি নির্যাতন না করা হয়েছে। কিন্তু হঠাৎ করে আমার কাছে কিন্তু ইতিহাসের সাথে মেলে না, হঠাৎ করে জিয়াউর রহমানের খালকাটা বিপ্লবের সাথে কমিউনিস্ট পার্টি কিন্তু জড়িয়ে গেল এবং তারা তাদের আন্ডারগ্রাউন্ডে যেতে চলে যেতে তার ভয় রয়েছে।
একসময় তাদেরকে আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়েছিল, আবার যাতে চলে যেতে না হয় সেরকম একটা ভীতির জায়গা থেকে কিন্তু সেই যে অবস্থান নিয়ে নিল। অর্থাৎ এই যে ব্যাপারগুলো একসময় যারা সোভিয়েত ইউনিয়নের বৃত্তি নিয়ে যারা উচ্চশিক্ষার জন্য সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলেন এবং সেই চিকিৎসা পেশায়, প্রকৌশলী পেশায়, নানান পেশায়, তারা ফিরে আসবার পরে এই পরিবর্তিত প্রেক্ষাপটে তাদের অধিকাংশই কিন্তু বাংলাদেশ বিরোধী রাজনীতির সাথে যুক্ত হয়ে গেল। আপনি উদাহরণ চাইলে আমি অনেক উদাহরণ দেখাতে পারবো যে কারা সেখান থেকে উচ্চতর শিক্ষা নিয়ে এসেছেন। অর্থাৎ অনেকগুলো জায়গার কিন্তু আমাদের ফাটল ধরেছে। আপনি বাম রাজনীতির যদি শক্ত অবস্থান যদি রাখতে পারতো, সংখ্যায় যেটাই হোক না কেন, তাহলে বাংলাদেশে আজকে এই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ নিয়ামক ভূমিকা থাকে। সুযোগ ছিল। প্রিন্স ভাই, যে বিষয়টা আসলে সুব্রত বললেন যে আপনাদের কি তত্ত্ব বা তাত্ত্বিক দিক থেকে কোনো কি ভুল ছিল? মানে যে এই যে ফিরে আসা সোভিয়েত ইউনিয়ন থেকে বা চীনপন্থী এবং সিদ্ধান্ত নেওয়া পরবর্তী সমাজ পরিবর্তনের জন্য, মানে তাত্ত্বিক দিক থেকেই কোনো ভুল ছিল কি? আচ্ছা, আমি ওই প্রশ্নটা আসি। আমি ভেবেছিলাম যে এই পর্বে আমি ওই ধরনের দুইটা কথা একটু বলবো, কিন্তু তার আগে দুইটা একটু ছোট্ট কথা বলি, যেহেতু এখানে কথাটা উঠেছে, না আসলে দর্শকরা বিভ্রান্ত হবেন, বা আমি বিভ্রান্তর শব্দটাও মনে করি না। আমি মনে করি যে আমার অ্যাকুরেট পজিশনটা জানুক সব। এই কারণে প্রথম কথা একটু বলে নেওয়া ভালো যে এখানে প্রধানমন্ত্রীর কথা এসেছে। আমি এটা নিয়ে কোনো নতুন কথা বলতে চাই না। আমাদের প্রধানমন্ত্রী তো বলেছিলেন বাঘা বাঘা বামদের নাকি উনি নিয়ে গেছেন। তা আমি তো সম্প্রতি খবর পেলাম যে সর্বশেষ সভায় উনি নাকি তাদেরকে বলছেন, কই এত বছর থাকলে দল টলটা বাড়লো না কেন? আর তারপরে আবার দেখলাম যে একটা বড় দল, তারা এখনো বামনন্দেরই দল, তাদের দলের সাধারণ সম্পাদক বলল যে না, আমরা সাথে থেকে দলটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তা পরিস্থিতি তো এইরকমের। তা সেই আলোচনা আমি যেতে চাই না। তা আমি আরেকটা আলোচনা করি। হ্যাঁ, কথাটা ঠিক, বোঝার জন্য বলি আমি, কারণ আমি আগের পর্বে বলেছি যে আমরা প্রতিটা সময়ে আমরা যে কাজকর্ম, আমি পার্টির কথা বলছি, যে আমরা মূল্যায়ন করি, আমাদের ভুল হলে স্বীকার করি, এটা কমিউনিস্টদের একটা ঐতিহ্য বলে মনে করি। কি কারণে? যাতে করে আমরা আগামীতে পথ চলাটা ঠিক করতে পারি। হ্যাঁ, এখানে 75-এর 15ই আগস্টের পরে কে না জানে যে কমিউনিস্ট পার্টির অনন্য ভূমিকা ছিল। কারণটা কি আগে বলে দিই। আমরা কিন্তু 75-এর 15ই আগস্টকে মনে করি বাংলাদেশে একটা প্রতিক্রিয়াশীল কুদেতা সংগঠিত হয়েছে, পুরো বাংলাদেশের ধারাকে পেছনের দিকে নিয়ে যাওয়া হয়েছে। সো আমরা আমাদের সাধ্য অনুযায়ী লড়াইটা করেছিলাম। কিন্তু পরে যেটা হয়েছিল, এইখানে খন্দকার মুস্তাক, আপনারা তওয়াবের নাম শুনেছেন, নৌবাহিনীর প্রধান, তাকে নিয়ে আসা হয়ে এখানে দায়িত্ব পালন করা হলো, তাকে নিয়ে সিরাতুন্নবী সম্মেলন করা হলো, এবং সেইখানে স্লোগান উঠল যে তব ভাই 4 তারা পতাকা চাই, জাতীয় সঙ্গীত পরিবর্তন, আমি আর বাড়াচ্ছি না। তো এই ধরনের, হ্যাঁ, বাস্তব কথা, দুইটা ঘটনা তখন ঘটেছিল কমিউনিস্ট পার্টি, এবং আমরা ইতিহাস থেকে জানি। সেটা হচ্ছে একটা, ঠিকই যে অতীত দিনে আমাদের সৌভাগ্য একটু বলেছেন যে ওপেন কাজের সুযোগ নাই কোনোভাবে, যাতে আমরা এটা করলে মানুষের ক্ষতি হবে। আর একটা মনে হয়েছিল যে 75-এর 15ই আগস্টে যে প্রতিক্রিয়াশীল ধারার সূচনা হলো, তবের নেতৃত্বে এই ধারা মোস্তাকের নেতৃত্বে থাকলে আরও ক্ষতিকর জায়গায় যাবে। কিন্তু জিয়াউর রহমান সে কেমন ফ্লেক্স করে, যেভাবে এসেই সে একটা মুক্তিযুদ্ধ এবং একটা জাতীয়তাবাদের মোড়ক করে সোকল্ড গণতন্ত্রের শব্দটা আনলো, তখন সময়ের জন্য হলো সেটা কেমন ফ্লেক্স করে ফেললো। এবং তখন, হ্যাঁ, আমরা থিওরিটিক্যালি ভুল করতে পারি, কিন্তু মনে হয়েছিল যে এটা ওর থেকে অন্তত পক্ষে তুলনামূলকভাবে ভালো, এবং সেটা এখনকার রক্ষার জন্য কিছুটা হলেও কাজে লাগে। এবং একটা তত্ত্বায়নও তখন ছিল যে সীমিত অর্থে জাতীয়তাবাদী। কিন্তু পরবর্তীতে আমরা স্বীকার করেছি যে এটা আমাদের ভুল ছিল, হ্যাঁ না, ভোট অন্য জায়গায় যাওয়া। কিন্তু আমি বলছি যে এইটা করার মধ্য দিয়ে যে আমরা কোনো আর্থিক সুবিধা সহ কোনো সুবিধা নিয়েছি এরকম প্রমাণ কিন্তু নাই। এবার আমি আসি, আপনি যে কথা বলেছেন আমি এবার লিঙ্ক করি। হ্যাঁ, নিশ্চয়ই হয় কি, এইসব রাজনীতিতে, বিশেষ করে আমি বাম রাজনীতি না, যে কোনো রাজনীতি দেখবেন, নির্দিষ্ট সময়ে যদি আপনার রাজনীতিক সঠিক মূল্যায়ন আপনি না করতে পারেন, তাহলে আপনি কিন্তু কিছুটা হলেও গাড্ডায় পড়বেন। তো অনিবার্যভাবে বিভিন্ন সময় এই যে পদস্খলন, যেটাকে আমরা তো বলি যে অন্যরা স্বীকার না করলেও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি স্বীকার করে আমরা আগাই, সেটা হয়েছে অনেক ক্ষেত্রে মূল্যায়নের কারণে। এটি একটি। আর একটা বড় জায়গায় যেটা আমি আপনাকে বলতে চাই, 60-এর দশকে যে বিভক্তিটা হলো, সেটা হচ্ছে যে বামপন্থী কমিউনিস্টদের ভিত্তি হচ্ছে মার্ক্সবাদ লেনিনবাদ, মানে এটা বৈজ্ঞানিক বক্তব্য, কিছুই না। এবং এটা কিন্তু একটা বিকশিত বিজ্ঞান, এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু এখনও এটার বিকাশ ঘটাচ্ছে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টি বা ইন্টেলেকচুয়ালরা, বামপন্থীরা, এটা প্রতি মুহূর্তে ঘটে যায়। তো এই জায়গায় একসময় সোভিয়েত চীন বিভক্তি এবং নানা কারণে এগুলো ঘটেছে, তার প্রভাব বাংলাদেশে আছে। কিন্তু আমি এই কথাটা বলার মতো একটা বিউটি বলি যে আপনি এখন দেখবেন চীন সোভিয়েত এরকমের জায়গাটা কিন্তু নাই। এবং আপনি যদি থিওরিটিক্যালি বলেন, আগেও কথা ছিল যে
আমরা যে তাত্ত্বিক ভিত্তিটা গ্রহণ করছি তার লক্ষ্য মানুষের মুক্তি, এবং এইগুলো আমরা বাস্তবায়ন করো একটা দেশের বাস্তব অবস্থা বিবেচনা করে। আমার একটা ব্যক্তিগত আত্মসমালোচনা হিসাবে আমি বলি, আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে আমাদের মতো দেশগুলোতে, বিশেষ করে আমাদের দেশই বলা ভালো, যে আমরা অনেক সময় আমাদের দেশের বাস্তবতা বিবেচনা না করে আমরা একটু ইন্টারন্যাশনাল বা যে দেশগুলো চিন্তা করেছি তার অঙ্ক তার কাজগুলো একটু বেশি শিখেছি করেছি। আমি সম্প্রতিকালে আমার একটা অভিজ্ঞতা এটা বলি, আমি অনেক সিনিয়র বামপন্থী নেতাদের সাথে এটা মত বিনিময় করেছি যে আমার ঘটনাচক্রে আমার খুব ছোট বয়সে সোভিয়েত দেখার সুযোগ হয়েছে, যখন রাশিয়া মানে সোভিয়েত ছিল, সোভিয়েত ইউনিয়ন ছিল, দেখার সুযোগ হয়েছে। অল্প সময় চীনকে দেখার সুযোগ হয়েছে, বেশি সময় না, ওদের আমন্ত্রণে যেয়ে। অল্প সময় কিউবাকে দেখার সুযোগ হয়েছে। কিন্তু আমি যদি বলি যে কিউবায় যাওয়ার পর আমার একটা অনন্য শিক্ষা, সেটাই আমি আমার দেশের ক্ষেত্রে বলবো বলেই আমি এইটুকু একটু সময় নিয়ে এটা বলতে চাই, শেষ করি পয়েন্টটা। দেখলাম যে দেখেন, দূর থেকে আমরা জানি ফিদেল ক্যাস্ট্রো, আপনি প্রথমে গেলে কিন্তু ফিদেল ক্যাস্ট্রো খুঁজে পাবেন না। আমি প্রথমে একটু থতমত খেলাম, ঘটনা কি? তা বলে তিনি তো আমাদের কমান্ডার ইন চিফ, বাট আমাদের হিস্ট্রিটা হচ্ছে ওই দেশের যে জাতীয়তাবাদী আন্দোলন, নর্মাল মুক্তির সংগ্রাম, তারা যেটা গড়ে তুলেছে, হোসে মার্তি সহ, তারাই কিন্তু তাদের গ্রেট হিরো। তার মানে তল থেকে যেটা গড়ে উঠেছে ওইটা থেকে শুরু করে এসে এই বিপ্লবীদেরকে নিয়েই তারা এটা করেছে। কিন্তু আপনি দেখেন, আমরা যত বেশি, আমি কোনো নাম উচ্চারণ করতে চাই না, একজন বিদেশি অমুক বামপন্থীর লেখা যত পড়েছি, আমাদের দেশের যে ইতিহাস ঐতিহ্য তারা কিন্তু কম ছিলেন না। আমরা তাদের অনেক ক্ষেত্রে জানিও না, এই জেনারেশন অনেকে জানে না, এমনকি বামপন্থীদের ওই চর্চাটা কম, বিদেশের ওই চর্চাগুলো কিন্তু বেশি। তার মধ্য থেকে আমি যদি আমার আত্মজোর নিজের জায়গাটাতে না করি, তাহলে তো আমার শক্তি আসবে কোত্থেকে? ওইটা তো যথাযথ শক্তি হয় বলে মনে হয় না। তাহলে এই জায়গাগুলোতে আমার বিবেচনায় এইটা একটা অন্যতম ত্রুটি বলে অন্ততপক্ষে আমি অন্যদের কারোর দোষারোপ করতে চাই না। আমি মনে করি আমাদের এই জায়গাগুলো আরও গভীরভাবে বিবেচনা করে, তাহলে কিন্তু আমার ফান্ডামেন্টালটা ঠিক থাকলে আমি মানব মুক্তির সংগ্রাম, আমাদের দেশেরটা বিবেচনা করে আমি এই কাজটা করতে পারবো। কারণ সোশ্যালিজম কিন্তু সেই কথাটাই বলে। আপনি দেখবেন পৃথিবীর যে যে দেশে বিপ্লব হয়েছিল, রক্ষা হয়েছে কি হয় না অন্য আলোচনা, কিছু যেখানে রক্ষা হয়েছে, তারা কিন্তু তাদের দেশের বাস্তব অনুযায়ী গড়ে তোলার কাজটা তারা করছেন, এবং সেইটা একটা সঠিক অ্যানালিসিস তাদের মতো করে করতে হবে। ধরুন একটা এই ছোট্ট একটা খালি তাত্ত্বিক কথা না হোক ওই রকমটা বলে ধরি, রাশিয়ায় পুঁজিবাদের বিকাশ তারা তো যথাযথভাবে বিবেচনা করেই নন ক্যাপিটালিস্ট বিকাশের পথ ধরেই তারা বিপ্লবের জায়গা করতে পেরেছিল। তা বাংলাদেশে আমি সমাজ ব্যবস্থার বিশ্লেষণটা যদি ঠিকমতো করতে না পারি আমার বিবেচনার জায়গা থেকে, তাহলে তো আমি আমার পথটা হারাবো, মানে যথাযথ পথে যেতে পারবো না। সুতরাং আপনার কথাকে আমি তাত্ত্বিকের জায়গায় আনছি, ইন প্র্যাকটিক্যাল জায়গাগুলোতে এই ধরনের মূল্যায়নটা অন্যতম জরুরি বাম আন্দোলনের জন্যে, এবং সেইটা যদি আমরা যথাযথভাবে না করতে পারি, আমরা শব্দ চয়নে অনেক ভালো ভালো কথা বলতে পারবো, কিন্তু করতে পারবো না। কিন্তু এইখানে মনে রেখেন আরেকটা বড় সংকট আছে, যেটা আগের পর্বে আমি বলেছিলাম, এই কাজ তো করতে হবে মানুষকে দিয়ে, তার কর্মী বাহিনী লাগবে, সংগঠক লাগবে, নিবেদিত মানুষ লাগবে। কিন্তু সমাজটা এখন হয়ে গেছে কি জানেন, লোভ আর ভয়ের উপরে দণ্ডায়মান হয়ে গেছে। পুঁজিবাদ আমাদেরকে এই জায়গায় নিয়ে যায় যে সেইটার উপরে দাঁড়িয়ে এই কাজটা অনেক কঠিন। কিন্তু বাংলাদেশ যে পর্বে আছে, এই কঠিনকেই জয় করে মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশকে অগ্রসর করতে হবে। এটাই বামপন্থীদের সামনে অন্যতম চ্যালেঞ্জ। এই ব্যাপারে তারা একটা দায়িত্বশীল দৃঢ় ভূমিকা তারা পালন করতে পারবে। ধন্যবাদ। প্রিন্স ভাই বলছিলেন যে আসলে চ্যালেঞ্জগুলোর কথা বলছিলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় বামদের পক্ষে কতটা সম্ভব? আলোচনাটা তো এমন জায়গায় গিয়েছে, সেখান থেকে আমরা যদি দু একটি কথা এখানে সংযুক্ত করি, আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে পারবেন, এবং এটা আমাদের আলোচনা করা প্রয়োজন। আপনি ঢাকা শহরে বইয়ের দোকানগুলোতে খুঁজলে, কিংবা চট্টগ্রাম বইয়ের দোকান, কিংবা সিলেটের কয়েকটি 10টি বইয়ের দোকান খুললে অন্তত 1-2টি বইয়ের দোকানে এই বইটা পাওয়া যাবে। ভারতের একসময় বিখ্যাত কমিউনিস্ট নেতা অশ্রু শিকদারের বই, কিল মারার গোসাই। মানে উনি লেখার উপরটাই লেখেননি যে ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই, আমরা প্রচলিত অর্থ ব্যবহার করি না, তো উনি বিস্তৃত সীমাবদ্ধতার কথা কমিউনিস্ট আন্দোলনের, সেটা তিনি বলেছেন। আমাদের একটু মনে রাখা দরকার যে নকশালবাড়ির আন্দোলন চারু মজুমদারের কিংবা কানু সান্যালের, সেটা কিন্তু বাম রাজনীতি নয়, কিন্তু সে বাম রাজনীতির কথা বলেই কিন্তু অসংখ্য যুবককে বিভ্রান্ত করেছিল। আমরা কিন্তু সেই জায়গায় কিন্তু এখনো রয়ে গেছি। এখন বাম বলে যারা কথা বলেন, বাম মোর্চা কথা বলেন, বাম বাম বলেন, তারা আসলে যে ভারতে একটা স্লোগান উঠেছে, বামেরা রামেরা, মানে কোনো কোনো ক্ষেত্রে
অভিযোগ করে, বিশেষ করে নানান রাজনৈতিক দলের পক্ষ থেকে, যে রামেরা আর বামেরা এক হয়েছে, মানে সিপিএম এবং বিজেপি এক হয়ে গেছে, এরকমভাবে অভিযোগ করে। আমি সেই জায়গায় মিলাই বলছি না, আমাদের অনেকগুলো জায়গায় সংকট তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষকে না চেনা, বাংলাদেশের মানুষের অনুভূতিকে ধারণ না করা। একবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব শ্রদ্ধা রেখেই কমরেড মনি সিংকে বলেছিলেন, দাদা আমি কিন্তু কমিউনিস্ট না, আমি সমাজতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু সংকটটা সেখানে আপনারা কমিউনিস্টরা মানুষ দেখেন আকাশ থেকে, আর আমি দেখি মানুষের পাশে দাঁড়িয়ে, পার্থক্যটা সেখানে। আমাদের দেখেন সাবেক ছাত্র ইউনিয়নের বহু নেতা যারা কমিউনিস্ট নেতা হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন, কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন, হঠাৎ করে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে উলটপালটভাবে কিন্তু অন্যদিকে চলে গেল। আবার কিছু মানুষ যে আওয়ামী লীগের পক্ষে আসলো না তাও নয়, কিন্তু মাঝখান থেকে অনেক বিভ্রান্তির জায়গা তৈরি হলো। দেখেন গণফোরাম যেদিনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, সেই গণফোরামের ইতিহাস কিন্তু ভিন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনিরুজ্জামান বাদল একটি জনপ্রিয় ছাত্র নেতা, তাকে যখন হত্যা করা হলো এবং সেই কিলিং এজেন্টরা যখন ডক্টর কামাল হোসেনের ছায়ার মধ্যে আশ্রয় গ্রহণ করলো, তখন কিন্তু মোস্তফা হোসেন মন্টুকে বহিষ্কার করা হলো, ডক্টর কামাল হোসেনকে বহিষ্কার করা হয়নি। কিন্তু এরপর থেকে আস্তে আস্তে গণফোরামের জায়গা তৈরি হলো। এই গণফোরামের কে না গিয়েছেন, মানে আমি যদি হিসেব করে দেখি কমিউনিস্ট পার্টির এক ঝাঁক নেতা গিয়েছেন, যারা পরবর্তীতে আওয়ামী লীগের মন্ত্রী হয়েছেন, তাদের কেউ কেউ কিন্তু ওই গণফোরামে গিয়েছেন। কিন্তু গণফোরাম এমন একটি জায়গা তৈরি হলো যেখানে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী জামাত বিএনপির যৌথ পরিবারের সাথে যুক্ত হওয়ার একটা সেতু হিসেবে জায়গা দাঁড়িয়ে গেল। এইভাবে কিন্তু প্রেক্ষাপটটা তৈরি হলো। এখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তার শক্ত অবস্থান কতটুকু রাখতে পেরেছে, আমি এখনো চোখের সামনে ভাসে। আমি 3-4 ঘন্টা সুনামগঞ্জে যে আমি বরুণ রায়ের সাথে কথা বলেছিলাম, এবং বরুণ রায় একজন ত্যাগী কমিউনিস্ট নেতা ছিলেন। তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং নির্বাচনে জয়লাভও করেছিলেন। সেই প্রেক্ষাপটে তিনি অনেকগুলো উপলব্ধির জায়গা কিন্তু তখনই আমার কাছে ব্যক্ত করেছিলেন। আমি তখন বেশ ছোট, মানে এখন থেকে অন্তত ছোট বটেই, যখন ছাত্র রাজনীতির কেবল হাঁটি হাঁটি পাপা করে এগুলো শুরু করেছে। সেই জায়গায় তিনি বলেছিলেন যে আমাদের সংকটটা কোথায়, আমরা বুঝতে না পারাটা এবং সময় মতো বুঝতে না পারাটা এবং সেটা প্রয়োগ করতে না পারা এবং আত্মশুদ্ধি ও আত্মসংযম। আমাদের কমিউনিস্ট পার্টির সেই নেতা বরুণ রায়ের প্রতি শ্রদ্ধা রেখে বলি, তিনি আমাকে অনেক পথ দেখিয়েছেন। তিনি আমাকে বললেন আমাদের সবচেয়ে বড় সংকট, যেটা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন, আত্মশুদ্ধি এবং আত্মসংযম এবং আত্মোপলব্ধি। সে আত্মোপলব্ধি আমরা কমিউনিস্টরা বাংলাদেশে বারবার ব্যর্থ হয়েছি। এই জায়গাটা থেকে সংকট তৈরি হয়েছে, যে কারণে আমি আপনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যখন একটা সংকট তৈরি হয়, আপনি দেখবেন সেখানে যারা একসময় ছাত্র ইউনিয়ন রাজনীতির সাথে যুক্ত ছিলেন কিংবা বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তার মধ্যে অধিকাংশই কিন্তু আমার তাদের কথাবার্তায় কিন্তু মনে হচ্ছে তারা পথ হারিয়েছে অনেক আগেই। অথচ ইঞ্জিনিয়ার হেলাল ফয়েজি, তিনি ইস্কুতে ছাত্র ইউনিয়ন থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি বেশ কিছুদিন আগে সমকাল কিংবা অন্য একটি পত্রিকায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অসাধারণ একটা লেখা লিখেছেন। মানে সংকটের জায়গাটা কোথায়, সেই সংকটের জায়গা থেকে উত্তরণের চেষ্টা এখনকার রাজনীতিবিদ, বিশেষ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দের কতটুকু আছে, সেইটা ব্যাপারে আমার একটু পরিষ্কার হওয়া প্রয়োজন। কারণ আমি এখনো স্বপ্ন দেখি, এখনো ভাবি যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের জাগরণে একটা বড় ভূমিকা রাখবে। এই জায়গাটা আমরা একটা বড় ভূমিকা, এই জায়গায় প্রিন্স ভাইয়ের কাছে, প্রিন্স ভাই নিচ্ছে আপনার অনেকগুলো কথা জমে আছে। না, খুব একটা নাই। শেষে যেটা বলেছেন আমি কিন্তু এর আগে সেটাই বলেছি যে সেই চ্যালেঞ্জটা আমাদের মোকাবেলা করতে হবে, এবং শেষে উনি যেটা পয়েন্টটা বললেন একটা সাংস্কৃতিক জাগরণের কথা, এই পয়েন্টটা অন্যতম গুরুত্বপূর্ণ। তা সেটা হয়তো আলোচনার সুযোগ থাকলে আমি পরে আসব। আমি এই সুযোগে একটু দু একটা কথা বলি। একটা মনে রাখা দরকার, আমি কতগুলো মানে এটা হিস্ট্রি, নিশ্চয়ই একজন বিশ্লেষক হিসেবে তিনি যে পয়েন্টগুলো বলছেন
আমি মনে করি যে আমরা বা বাম আন্দোলন তার জায়গা থেকে নিশ্চয়ই আমরা মনে রাখবো, মূল্যায়ন করব। এখন অনেক সময় যেটা একটু হয়, ধরেন ছাত্র ইউনিয়ন কিন্তু একটা ছাত্র গণসংগঠন, এটা কমিউনিস্ট পার্টির অঙ্গ সংগঠন না। তবে নিঃসন্দেহে তার ঘোষণাপত্র, গঠনতত্ত্ব, সোশ্যালিজমটা চায়, সেটা মানুষের প্রত্যাশা। তা আমরা খুব মজা করেই বলতাম, আমি মজা শব্দটাই ছাত্র আন্দোলনের শব্দ হিসেবে ব্যবহার করছি, যে এটা একটা আখের কারখানার মতো। এই কারখানাতে ভালো চিনিও হয়, আবার এখানে চিটা গুঁড়ো হয়, মদও হয়, আবার সোবড়াও হয়। আসলে কিন্তু সেই ঘটনাগুলো আমরা বিবেচনা করে নিয়েই আগাইতাম, এটা মনে রাখা দরকার। সুতরাং অন্যদের অঙ্গ সংগঠন না সেটাই, হ্যাঁ সেইটার জন্য তো ব্যত্যয় কতগুলো ঘটনা আছে, অস্বীকার করার জো নাই। গণফোরামের জায়গাটা যেহেতু আমি কথা উঠলো বলে আমি বলি, দর্শকদের জন্যই বলছি, এটা মনে রাখা দরকার। 93-তে সোভিয়েতের বিপর্যয়ের পরে এই কমিউনিস্ট পার্টির, আপনি কল্পনা করতে পারবেন একটা পার্টির কেন্দ্রীয় কমিটি 77 জনের, মাত্র 11 জন বাদে বাকি সব চলে গেল। তার মধ্যে 3-4 জন গেল না, চুপচাপ থাকলো, আর বাকি সব প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ পুরো দলটাকে অন্য জায়গায় নিয়ে যেতে চাইল, চলে গেল তারা। কিন্তু কমিউনিস্ট পার্টির যে বিউটি, যেটার উপরে দাঁড়িয়ে আমি একটু আগের পর্বে যে প্রত্যাশা ব্যক্ত করলাম আমার করার শক্তিটা কোথায়, ওই সময় কিন্তু তৃণমূলের সাধারণ সদস্যরা রুখে দাঁড়িয়েছিল। আমি আবার রিপিট করছি, একটা পার্টির প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ, মানে 77 জনের মধ্যে 11 জন বাদে প্রায় সবাই চলে গেল। তারপর এটা রক্ষা করলো, তার মানে শক্তিটা কিন্তু এখনো আছে, তলে শক্তি আছে। তারাই যে তাদের বিরাট অংশই যে গণফোরাম এবং অন্যরা করলো। আমি মনে করি যে আমি জাস্ট ওই কথাটা খালি একটু ছোট্ট একটা কথা তুলে রাখি, কারণ এগুলো মূল্যায়ন ইতিহাসে আসবে। এই যে ঘটনাগুলো ঘটলো, মনে রাখতে হবে এই ঘটনার পেছনে শুধুই কি ব্যক্তি ঘটালো, নাকি বাইরের কোনো ইন্ধন ছিল? বাইরের ইন্ধন থাকলেও এরা কিন্তু মাপ পেয়ে যায় না, সেটা অন্য আলোচনা। কিন্তু কমিউনিস্ট পার্টি যাতে বাংলাদেশের মতো দেশে না দাঁড়াতে পারে, লেফট মুভমেন্ট যাতে না দাঁড়াতে পারে, তার জন্য কিন্তু দেশি বিদেশি নানা মহল সক্রিয় ছিল। এই ধরনের কিছু প্রমাণ আমাদের হাতে আছে, কিছু প্রমাণ নাই। আমরা যখন আর্কাইভগুলো ওপেন করব, তখন এইগুলো চোখের সামনে নিয়ে আসব। কিন্তু যে কথাটা বলেই আমি আমার দিকে আসতে চাই, এটা বললাম হচ্ছে তথ্যের ব্যাপারে। কিন্তু নিশ্চয়ই সময়ের প্রয়োজন মেটানো, আমি মনে করি যে এত সবের পরে দেখেন যে হ্যাঁ, আমি তো বললাম যে এই ধরনের সংকটগুলো ছিল, আগেও আমরা বলেছি, এবং আমাদের এটা, আমি বলছি নট দ্যাট, আমরা ডকুমেন্টারি এগুলো মনে করি। আসলে মানুষের সামনে কি, মানুষের সামনে বামপন্থীরা যে তা দেখেছে, মানে যেই সমাজের পরিবর্তন ছাড়া তো এটা সম্ভব না। ধরুন ক্ষমতার পালাবদল আমরা অনেক দিন ধরে দেখছি, তা দেখছি তো ক্ষমতার পালাবদল করে কোনো লাভ হয় না। সুতরাং আপনি ব্যবস্থার বদল করতে হবে। আমরা যেমন কমিউনিস্ট পার্টি এবং আমাদের যে বামপন্থী জোট এখন আছে, আপনি রিসেন্টলি দেখবেন এই নানা ঝামেলা, মানে জটিলতা, আমি এই অর্থে বলছি, রাজনীতিতে কেনাবেচা, রাজনীতিহীনতা, বিরাজনীতিকরণ, তার মধ্যে কিন্তু নীতিনিষ্ঠ অবস্থান বজায় রাখতে পেরেছি। এটা বজায় রেখে আমরা কিন্তু চিহ্নিত করেছি আমাদের দেশের সামনে 4টা প্রধান সংকট। একটা হচ্ছে গণতন্ত্রহীনতা, একটা হচ্ছে লুটপাটতন্ত্র, এটা পুঁজিবাদী লুটপাটতন্ত্র, যার ব্যাখ্যা আমি একটু আগে অল্প করেছি। একটা হচ্ছে সাম্প্রদায়িকতা, আরেকটা হচ্ছে সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদী শক্তি। তো এখন এই শক্তিকে আপনি মোকাবেলা করার মতো যতটুকু আছে, ত্রুটি দুর্বলতা সত্ত্বেও যতটুকু আমরা আছি, বামপন্থীর শক্তি ছাড়া বাংলাদেশের চোখে আঙ্গুলে দেখান কোন শক্তি তার দৃঢ় অবস্থানে আছে? হ্যাঁ, মানুষের প্রত্যাশা আমরা এখনো পূরণ করতে পারিনি। তাহলে আমি মনে করি যে আমাদের অতীতের এই অভিজ্ঞতা দিয়েই, এবং যারা পজিটিভলি আমাদের সমালোচনা করেন, মানে যাদের বিরোধকে আমরা বলি যে এই বিরোধটা বৈরী বিরোধ, নবৈরী বিরোধ, তারা আমাদের কাছে প্রত্যাশা থেকেই আমাদের সমালোচনা করছেন, আমরা ওয়েলকাম করি। এই সমালোচকরা আমাদের বন্ধু হিসেবে আমরা মনে করি, কারণ বাংলাদেশ তো মুক্তিযুদ্ধের, এইটা যদি ফান্ডামেন্টাল হয়, তাহলে এই যে একটু আগে যে 4টা সংকট বললাম, এই 4 সংকট মুক্ত করা ছাড়া কিন্তু আপনি দেশকে আগায় নিতে পারবেন না। তা সেই কাজটা করার চ্যালেঞ্জ আমি আশা করব যে আমরা যতটুকু আছি, এবং মানুষ কিন্তু দিন দিন তার অভিজ্ঞতায় বলছে, এমনকি অনেকে আজকে দেখছে, আমি কোনো নাম উচ্চারণ না করে বলি, যে দেখবেন একসময় বিখ্যাত বামপন্থী নেতা ছিলেন, কিন্তু শেষ ব্যাপারে এসে যখন তিনি নিজে বিচ্যুত হলেন, তখন কিন্তু মানুষ আর তাকে পছন্দ করছে না। এই অভিজ্ঞতাটা নিশ্চয়ই অনেকে দেখবেন, এবং এইটা দেখেই বামপন্থার যে রাস্তা, সেই রাস্তাকে যুক্তির সাথে এবং দেশও, আমি আগেই আমার কথা যেটা বলেছি, সেই বিবেচনা করে মানব মুক্তির সংগ্রাম গড়ে তোলার কাজটা যদি আমরা করতে পারি, তাহলেই আমরা কিন্তু সময়ের দাবি মেটাতে পারবো এবং জনগণের কাজটা করতে পারবো। এখানে আমি আর 1 সেকেন্ড 1-2 মিনিটে যদি সুযোগ দেন, একটু খালি বলি, অনেক সময় আলোচনাটা হয় কি ক্ষমতা, কিন্তু দেখেন এটা অনেকদিন ধরে আমরা বলে আসছি, হ্যাঁ নিশ্চয়ই ক্ষমতায় না গেলে তো এই কাজ করা যাবে না, কিন্তু মনে রেখেন
আমরা যদি আন্দোলনের মধ্যে দিয়ে কিছু অসাম্প্রদায়িক চেতনার মানুষ তৈরি করতে পারি, কিছু মানবিক মানুষ তৈরি করতে পারি, কিছু অন্ততপক্ষে ওই যে সাম্রাজ্যবাদ আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করবে না সেই মানুষ তৈরি করতে পারি, সেটাও কিন্তু একটা অগ্রগতি। সুতরাং কমিউনিস্টদের সংগ্রাম, এই সামগ্রিক সংগ্রাম, তার সাথে ক্ষমতায় যাওয়া, সেই কাজটা এক ধরনের অর্জন। সুভাষ দা, আমরা একবারে শেষ দিকে আপনার কাছ থেকে সংক্ষেপে শুনবো যে বাম রাজনীতির কাছ থেকে আপনার প্রত্যাশা কি? না, আমি এখনকার যে বাম রাজনীতি বলে পরিচিত তার সাথে আমি একেবারেই মিলাতে পারি না। আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং অ্যাডভোকেট রহিন হোসেন প্রিন্স যেই দলের এখন সাধারণ সম্পাদক, তার কাছ থেকে আমার এখনও প্রত্যাশার অবশিষ্ট অংশ রয়ে গেছে। এবং যেই বিপ্লবী চেতনা নিয়ে কমরেড রহিন হোসেন প্রিন্সরা লড়াই করছেন, সেটা যাতে আরও উত্তরোত্তর বৃদ্ধি পায়, সে এই আশাবাদ আমি সবসময় ব্যক্ত করব এবং করে এসেছিও, এবং আরও আগামী দিনে আমি এই সফলতা কামনা করছি। দেখেন, আমি একটা ছোট উদাহরণ দিই। 1971 সালের আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আগস্ট মাসের প্রথম দিকে কিংবা জুলাইয়ের শেষের দিকে বাংলাদেশের তখনকার কমিউনিস্ট পার্টির একটি পত্রিকা বের করলো। সেই পত্রিকার নিচে একেবারে প্রচ্ছদেই চমৎকার একটি শিরোনাম করলো, কিন্তু নিচে লিখলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ব্র্যাকেটে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি ব্র্যাকেটে বাংলাদেশ। তখন আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বলেছিলেন কমরেড মনি সিংকে যে, দাদা, 60-এর দশকে আপনারা আমরা মিলে আন্দোলন করে 7.5 কোটি মানুষ এই দেশটার নাম বাংলাদেশ করে ফেলেছে অনেক আগেই, আর এখনও পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি ব্র্যাকেটে বাংলাদেশ। তখন মনি সিং উত্তর দিয়েছিলেন নাকি যে, আমাদের তো এখন কাউন্সিল হয়নি, তাই আমরা নামটা পরিবর্তন করতে পারিনি। তা এই যে ব্যাপারগুলো সময়ের সময় যে অকারণ যত কারণগুলো তৈরি করে ফেলেন এবং তত্ত্বের সাথে বাস্তবতার প্রয়োগ যখন হয় না, তখন কিন্তু খুব কষ্ট লাগে। আপনি দেখেন খন্দকার দেলোয়ার হোসেন, তিনি বিএনপির মহাসচিব ছিলেন। এই লোকের যদি তার রাজনীতির পিছন দিকটা যদি দেখেন, ইনি 54 যুক্তফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছেন, 52 ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আমি একমাত্র ব্যতিক্রম দেখি এই যে বিএনপি পন্থী রাজনীতিবিদদের মধ্যে, একমাত্র ব্যতিক্রম দেখি। এবং 17 নির্বাচনে তিনি প্রাদেশিক পরিষদের নির্বাচনে দাঁড়িয়েছিলেন মুজাফফরনাফের প্রার্থী হিসেবে, ভাষাই নাফের প্রার্থী হিসেবে না। এই যে মানুষগুলোর যে বদলে যাওয়া, এই যে বদলে যাওয়ার কারণগুলো কি, এগুলোকে আওয়ামী লীগও বিশ্লেষণ করতে হবে, যারা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত তাদেরকে বিশ্লেষণ করতে হবে কেন এই মানুষগুলো বদলে যায়। কেন যেই মানুষগুলো আমরা প্রিন্সের কাছ থেকে শুনে আসলে এইটা আমার কাছে একটা বড় রকমের যন্ত্রণা হিসেবে কাজ করে। কেন বদলে যায় প্রিন্স ভাই, আসলে কেন বদলে যায়, পাশাপাশি আসলে আমাদের কি প্রত্যাশা করতে পারি এবং আপনাদের কি নেক্সট পরিকল্পনা, যে এই যে বদলে যাওয়া থামানো এবং বাম রাজনীতিকে একটা আবার সে ঐতিহ্যের জায়গাটায় ফিরিয়ে নেওয়ার জন্য আপনাদের কি পরিকল্পনা, কি ভাবছেন আপনারা? একেবারে ছোট ছোট করে বলে, 1 নম্বর খুবই কারেক্টলি বলেছেন। আসলে এই বদলে যাওয়া শুধু কিন্তু ব্যক্তির বদলে যাওয়া হয় নাই, এই বদলে যাওয়া তরুণদের সামনে একটা নেগেটিভ সিগন্যাল দিচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ। তা সুতরাং এটা খালি কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে এইটা আরও অনুসন্ধান করা প্রয়োজন বলে আমরাও মনে করি, আমিও মনে করি, আমাদের দলও মনে করে, এবং প্রতি মুহূর্তে আমরা সেটা অনুসন্ধান করে যাচ্ছি। এইটা দিয়ে এই জায়গায় থামলাম। এবার কথা হচ্ছে যে এইরকম ঘটনা যাতে না ঘটে আর যাতে না করতে পারি, এবং আমাদের যে অতীতে যে ত্রুটি বিচ্যুতি যে আমরাই চিহ্নিত করেছি, অন্যদের না। আর আমি বলেছি যে আমার পজিটিভ সমালোচকই আমাদের বন্ধু, সেই জায়গাটা নিয়ে আমরা এখন কিন্তু আগের থেকে কঠিন আরও সময়। ওই যে বললাম যে হুট করে মানুষের কাছে এই যে এত সব কারণে অন্য বাঘা বামপন্থীরা, তাদের যে চেহারা, মানুষ আমরা মানি না মানি, তাদের তো মানুষ চেনে, তাদের যে ভূমিকা, সেই রকম একটা নেগেটিভ জায়গা থেকে চলে এসে আপনি মানুষের আস্থাভাজন হওয়া, লাগাতারভাবে কাজ করাটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে, আমরা যে সাধারণ মানুষের কাছে যদি যেতে পারি, যে মানুষের যে শ্রেণীর কথা আমরা বলি, তাদের কাছে যে যদি তাদের কাছের লোক হতে পারি, তারা এখন সালাম দিয়ে বলে আপনারা ভালো মানুষ, এটা মানে, কিন্তু এখন আমরা ভরসার শক্তি উঠতে পারিনি। সুতরাং আমি মনে করি আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে 1 নম্বর আমাদের নিষ্ঠার সাথে কাজ করা, 2 নম্বর হচ্ছে তাদের ভরসার শক্তি হওয়া, 3 নম্বর হচ্ছে নানা ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও বাংলাদেশে নানা ধরনের বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি যারা আছে তাদেরকে একেবারে লক্ষ্য স্থির করে তাদেরকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়াটাই কিন্তু এখন সময়ের দাবি। আমরা কমিউনিস্ট পার্টি একা না, বাম গণতান্ত্রিক জোট
এবং কতকগুলো ইস্যুতে আমরা বিভিন্ন সংগঠনগুলোর সাথে যুগপদ্ধারায় কাজ করছি, আর আমরা গুরুত্ব দিচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার সংগঠন যারা তাদের নিজেদের দাবিতে ঐক্যবদ্ধ হবে। ওই মানুষগুলোকে আমরা সচেতন সংগঠিত করে যদি একটা পুরো মালা গেঁথেই সমাজ পরিবর্তনের সংগ্রামকে বিকশিত করতে পারি, সেটাই হবে আমাদের কাজ। এখন আমরা সেই চ্যালেঞ্জটা মোকাবেলার কাজটাই করার দিকে অগ্রসর হচ্ছি। প্রিন্স, একবার সংক্ষেপে শুনতে যাচ্ছে আপনার কাছে, বাম রাজনীতি কি টিকবে? কেন টিকবে? না, বাম রাজনীতি এই কথার আমি এক কথায় দৃঢ়তার সাথে অবশ্যই টিকবে। টিকবে এই কারণে আমি কেন সেটাই আসছি, কারণ একটাই, বাম রাজনীতি যে স্বপ্নের কথাটা বলে, ধরুন আমি এটাকে আরেকটা অন্যভাবেও বলি, সর্বশেষ আমরা নতুন শতাব্দীতে কমিউনিস্ট উচ্চারণ করেছিলাম, নতুন শতাব্দী হোক মানুষ ও প্রকৃতির মুক্তির। তা সেই মুক্তি অর্জন জরুরি। 2 নম্বর হচ্ছে আগে পুঁজিবাদী দেশ, এমনকি সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের নামে যে দেশগুলো যতটুকু মানুষের সুযোগ দিতে পারতো, আপনি দেখবেন পুঁজিবাদ সংকটে পড়ে সেগুলো কাঠিল করছে। সম্প্রতি নরওয়ের কমিউনিস্ট পার্টির নেতার সাথে আমার দেখা হয়েছিল কিউবাই, তিনি বললেন আগের থেকে সমাজতন্ত্র প্রাসঙ্গিক। সুতরাং আমরা যে স্বপ্ন দেখি, আজকে পুঁজিবাদের ব্যর্থতার কারণে অনেকে মনে করেছিল পুঁজিবাদের ব্যর্থ হবে না, সমাজতন্ত্র শেষ হয়ে গেছে, তারা কিন্তু এখন বলছে যে না, এটা শেষ হয়নি। সুতরাং যেহেতু লক্ষ্যটা ঠিক আছে, যেটা আমার সংবিধানেও বলা আছে, এই কারণেই বামপন্থী থাকবে এবং আরও দিন যত যাবে আরও প্রাসঙ্গিক হয়ে হাজির হবে। প্রশ্ন হচ্ছে আমরা তাকে কত মানুষের সাথে প্রাসঙ্গিক করে বাস্তব বিশ্লেষণ করে জনগণের কাছে নিয়ে যেতে পারবো এবং দায়িত্ব পালন করতে পারবো, সেটাই আমাদের প্রধান কাজ। সুভাষ দা, আমি যে লোকটা বললেন শেষ যে বাক্য- এক বাক্যে বলবেন আসলে এই জায়গাটা চ্যালেঞ্জটা কি? কমরেড রবীন্দ্র প্রিন্স যে শেষ যে বাক্যটি যুক্ত করেছেন, সেটার সাথে আমি সম্পূর্ণ একমত। 100 ভাগ নয়, যদি বাড়িয়ে বলি আরও অনেক বেশি। কিন্তু এটার জন্য লড়াইটা খুব কঠিন এবং ওই লড়াইটা জারি রাখতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আমার ঠিক সময়টা এখনো খেয়াল পড়ছে না, হয় 86 নির্বাচনের প্রেক্ষাপটে কিংবা কোনো এক সময় মুজাহিদুল ইসলাম সেলিম ভাইকে একটু দুঃখ নিয়ে বলেছিলেন, সেলিম ভাই আপনি যে এত ক্ষোভের কথা বলছেন, কিন্তু আপনার দল এবং আপনার যে আমার চাওয়া যে বিষয়টি, সেটা কিন্তু দিন দিন ছোট হয়ে আসছে। এই ছোট হলে কিন্তু আমিও কিন্তু দুর্বল হয়ে যাই। এইটাও যেন কমিউনিস্ট পার্টির নেতারা খেয়াল রাখেন। অনেক ধন্যবাদ সুভাষ সিংহরা, অনেক ধন্যবাদ কমরেড রবীন্দ্র প্রিন্স, আপনাদের দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের বাম রাজনীতি নিয়ে। আমরা শেষ পর্যন্ত যে বিষয়টা বুঝলাম যে আসলে পুঁজিবাদের ব্যর্থতায় হয়তো টিকে থাকবে বাম রাজনীতি। আমাদের আলোচক প্যানেলে আজকে এই ধরনেরই আমরা শেষ দিকে মানে এসে এই উপসংহারে টানতে পারি যে আসলে পুঁজিবাদের ব্যর্থতায় টিকিয়ে রাখবে হয়তো বাম রাজনীতিকে। অনেক ধন্যবাদ, আবার ধন্যবাদ রবীন্দ্র প্রিন্স, অনেক ধন্যবাদ সুভাষ সিংহ রায়। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন পূর্বাচল নিবেদিত যোগসূত্রের। যেখানে থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভরাত্রি।